তোমার মন তোমাকে প্রতারণা করছে। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হল তুমি এটা বুঝতেও পারছো না। তুমি মনে করো তোমার সব সিদ্ধান্ত, সব চিন্তা তোমার নিয়ন্ত্রণে। কিন্তু সত্যটা কি? তোমার মন প্রতি মুহূর্তে তোমার সাথে খেলা খেলছে, তোমার উপলব্ধি, আবেগ এবং তোমার পছন্দগুলোকে কাজে লাগাচ্ছে। এলিয়াস রেইসের বই ইয়োর মাইন্ড ইজ প্লেইং ট্রিক্স অন ইউ বাস্তবতার এক নিষ্ঠুর পরীক্ষা। এই বইটি আমাদের বলে যে একজন ব্যক্তি যত বেশি যুক্তিবাদী এবং যুক্তিসঙ্গত মনে করে, তত বেশি অযৌক্তিক এবং পক্ষপাতদুষ্ট। তোমার মন শর্টকাট নেয়, বিভ্রম তৈরি করে এবং তোমাকে এমন জিনিস বিশ্বাস করতে বাধ্য করে যা আসলে সত্য নয়। তুমি মনে করো তুমি সঠিক পছন্দ করেছ, কিন্তু প্রায়শই সেই পছন্দ তোমার অবচেতন পক্ষপাতের ফল। এই কারণেই মানুষ বারবার ভুল সম্পর্কের ফাঁদে পড়ে। আমরা খারাপ বিনিয়োগ করি এবং আটকে পড়ি। এই বইটিতে রাইস আমাদের মন কিভাবে আমাদের বিরুদ্ধে কাজ করে এবং কিভাবে সচেতনতা এবং সঠিক কৌশলের মাধ্যমে আমরা এই মানসিক ফাঁদ থেকে মুক্ত হতে পারি তা প্রকাশ করেছেন। তাহলে যদি তুমি বুঝতে চাও যে তোমার মন প্রতিদিন তোমাকে কিভাবে বোকা বানাচ্ছে এবং এর থেকে বাঁচার আসল উপায় কি, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। সহজে বোঝার জন্য আমরা এই সারাংশটিকে 8টি অধ্যায়ে ভাগ করেছি। তাহলে শুরু করা যাক। প্রথম অধ্যায়, অদৃশ্য ছিনতাইকারী। আমরা সবাই মনে করি আমাদের মনের উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। কিন্তু সত্য হল, আমাদের মন প্রতিদিন ছিনতাইকারীরা ধরে নিয়ে যায় যাদের আমরা চিনতেও পারি না। এই ছিনতাইকারীরা অস্ত্র দিয়ে আমাদের তাড়া করে না, বরং চালাকির সাথে এমন জায়গায় আটকে রাখে যেখানে পালানো কঠিন। এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হল, আমরা বুঝতেও পারি না যে তারা আমাদের নিয়ন্ত্রণ করছে। একবার ভাবো কতবার তুমি মাত্র 5 মিনিটের জন্য সোশ্যাল মিডিয়া চেক করার কথা ভেবেছ, কিন্তু মাত্র 2 ঘন্টা চলে গেছে। এটিই হল 1 নম্বর ছিনতাইকারী, ডিজিটাল ফাঁদ। তোমার মস্তিষ্ক ক্রমাগত ডোপামিনের তাড়া খুঁজছে এবং তোমাকে বারবার একই লুপে টেনে নিয়ে যাচ্ছে। তুমি মনে করো তুমি মজা করছো, কিন্তু বাস্তবে তুমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছ। দ্বিতীয় ছিনতাইকারী হল পরিপূর্ণতাবাদ। তোমার মস্তিষ্ক তোমাকে বোঝায় যে সবকিছু নিখুঁতভাবে পরিকল্পনা না করা পর্যন্ত শুরু না করতে। কিন্তু সত্য হল, পরিপূর্ণতা কখনো আসে না। আর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে তুমি চিন্তা করতে করতে আটকে যাও। এই স্নায়বিক চক্র তোমাকে আটকে থাকা এবং অসহায় বোধ করায়। তৃতীয় হাইজ্যাকার হল তুলনা। তুমি ক্রমাগত নিজেকে অন্যদের সাথে তুলনা করো। তাদের কি আছে? তারা কতটা অর্জন করেছে? তাদের জীবন কতটা ভালো বলে মনে হচ্ছে? এই তুলনা তোমাকে বারবার ভাবতে বাধ্য করে যে তুমি যথেষ্ট নও। আর যখন তোমার মস্তিষ্ক বিশ্বাস করে যে তুমি কখনো আসক্ত হতে পারবে না, তখন প্রেরণা ক্ষয়িষ্ণু হতে শুরু করে। তারপর অতিরিক্ত চিন্তাভাবনা আসে। তুমি প্রতিটি ছোট জিনিস এত বেশি চিন্তা করো যে তুমি পদক্ষেপ নেওয়ার সুযোগ হারাও। মন বারবার খারাপ পরিস্থিতির কথা বলে এবং ঝুঁকি না নিতে রাজি করায়। ফলস্বরূপ তুমি গতকাল যেখানে ছিলে সেখানেই আটকে থাকো। সমস্যা হল, যখন তুমি এই চক্রগুলিতে আটকে যাও, তখন তুমি নিজেকে অলস ভাবতে শুরু করো। তুমি ভাবো, আমার কোনো ইচ্ছাশক্তি নেই, আমি দুর্বল। কিন্তু বাস্তবতা তা নয়। বাস্তবতা হল তোমার মন ছিনতাই করা হয়েছে। ঠিক যেমন একজন চালক স্টিয়ারিং হুইল ছেড়ে দেয় এবং গাড়িটি নিজে থেকেই ঘুরে বেড়ায়। এটি অদৃশ্য ছিনতাইকারীদের সবচেয়ে ধূর্ত কৌশল। তোমাকে বোঝানো যে তুমি নিয়ন্ত্রণে আছো, কিন্তু গভীরভাবে তারা তোমার ওজারিং ব্যবহার করছে, তোমার মনোযোগ কেড়ে নিচ্ছে এবং তোমাকে জায়গায় আটকে রাখছে। তাই পরের বার যখন তুমি আটকে, উদ্বিগ্ন বা শক্তিহীন বোধ করবে, তখন ভাবো না যে তুমি অলস। ভাবো কোন ছিনতাইকারী বর্তমানে তোমার মনের চালকের আসনে আছে। কারণ যতক্ষণ না তুমি তাদের চিনতে এবং থামাতে শিখো, ততক্ষণ তুমি কেবল তাদের খেলা খেলবে। দ্বিতীয় অধ্যায়, নিয়ন্ত্রণের ভ্রম। আমরা সবাই মনে করি আমরা আমাদের জীবনের চালকের আসনে আছি। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পছন্দ আমাদের নিয়ন্ত্রণে। কিন্তু সত্য একেবারেই ভিন্ন। স্নায়ুবিজ্ঞান গবেষণা দেখায় যে আমাদের বেশিরভাগ সিদ্ধান্ত ইতিমধ্যেই আমাদের অবচেতন মন দ্বারা নেওয়া হয়েছে, এবং পরে আমরা যে যুক্তি এবং ব্যাখ্যা তৈরি করি তা কেবল ন্যায্যতা। অর্থ, তুমি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছ
এবং এখন তোমার মন একটি গল্প তৈরি করে যাতে তুমি বিশ্বাস করতে পারো যে হ্যাঁ, আমি এটি ভেবেছিলাম। এটা হলো নিয়ন্ত্রণের মায়া। একটা মায়া যা আমাদের সান্ত্বনা দেয় কিন্তু আমাদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। কারণ যখন আমরা বিশ্বাস করি যে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে, তখন আমরা সত্যের মুখোমুখি হওয়া এড়িয়ে যাই। উদাহরণস্বরূপ, আপনি বারবার বিষাক্ত সম্পর্কের মধ্যে পড়ে যান অথবা একই ভুল আর্থিক সিদ্ধান্ত নেন। আপনি মনে করেন এটি আপনার সচেতন পছন্দ, মাইক। কিন্তু বাস্তবে আপনার মন পুরানো ধরন এবং অতীতের অবস্থার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছে। আপনি কেবল সেগুলিকে সমর্থন করেন। এই মায়ার সবচেয়ে বিপজ্জনক বিষয় হল এটি আমাদের নিরাপদ বোধ করায়। যখন আমরা বিশ্বাস করি যে আমরা নিয়ন্ত্রণে আছি, তখন আমরা দায়িত্ব এড়িয়ে যাই। কারণ যদি সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকে, তাহলে যে কোনো ভুল আমার উদ্দেশ্যের কারণে হয় এবং আমি সেই উদ্দেশ্যকে ন্যায্যতা দিতে পারি। এটি একটি ফাঁদ। আসলে আপনি প্রায়শই বুঝতেও পারেন না যে আপনি অটোপাইলটে কাজ করছেন। একবার ভেবে দেখুন, আপনি কতবার আপনার দিন শুরু করেছেন এই ভেবে যে আমি আজ এই কাজটি শেষ করব, কিন্তু দিনের শেষে আপনি পুরানো অভ্যাসে আটকে গেছেন। আপনার মোবাইল ফোনে স্ক্রোল করা, আপনার আরামের অঞ্চলে থাকা, একই গড়িমসি পুনরাবৃত্তি করা। তুমি মনে করো তুমি একটা সিদ্ধান্ত নিয়েছ, কিন্তু সত্যি কথা হল তোমার পুরনো স্নায়বিক চক্র তোমাকে সেই পথে ঠেলে দিয়েছে। এই নিয়ন্ত্রণের ভ্রম এতটাই শক্তিশালী যে মানুষ তাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতাকেও পছন্দ হিসেবে মেনে নেয়। কেউ বলে আমি ঠিক এরকমই, কেউ বলে এটা আমার নিয়তি, আর কেউ গর্বের সাথে তাদের ব্যর্থতাকে যুক্তি হিসেবে বলে অন্তত আমি চেষ্টা করেছি, কিন্তু গভীরভাবে তারা জানে যে তারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যখন তুমি স্বীকার করো যে তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই, তখনই বৃদ্ধি শুরু হয়। যখন তুমি বুঝতে পারো যে তোমার মন প্যাটার্ন, কন্ডিশনিং এবং অবচেতন ট্রিগারের উপর কাজ করে, তখনই তুমি সেই সিস্টেম হ্যাক করার চেষ্টা করতে পারবে। অন্যথায় তুমি চিরকাল একই পুনরাবৃত্তিমূলক মোডে আটকে থাকবে। আসল পরিবর্তন মানে সবকিছু নিয়ন্ত্রণ করা নয়। আসল পরিবর্তন হল এটা মেনে নেওয়া যে তুমি নিয়ন্ত্রণে নেই। আর যখন তুমি এটা মেনে নাও, তখন তুমি নিজেকে পর্যবেক্ষণ করতে শুরু করো, তোমার চিন্তাভাবনা ধরতে শুরু করো, তোমার ধরন চিনতে পারো, আর তখনই তুমি ধীরে ধীরে প্রকৃত নিয়ন্ত্রণ অর্জন করতে পারো। কারণ সত্য হল, যতক্ষণ পর্যন্ত তুমি বিশ্বাস করতে থাকো যে তুমি ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আছো, ততক্ষণ তুমি কখনোই প্রকৃত নিয়ন্ত্রণ অর্জন করতে পারবে না। তৃতীয় অধ্যায়, ভয়ের কারখানা। আমাদের মন ভয়ের কারখানার মতো কাজ করে। সারাদিন এর কাজ হল সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি করা এবং ভবিষ্যতের সমস্যাগুলো আগে থেকেই অনুশীলন করা। এই ব্যবস্থা একসময় বেঁচে থাকার জন্য অপরিহার্য ছিল। বনের বিপদ থেকে বাঁচতে, শত্রুর আক্রমণের জন্য পূর্ব পরিকল্পনা করা। কিন্তু আধুনিক জীবনে এই বেঁচে থাকার প্রবৃত্তি আমাদের ধ্বংস করে দিচ্ছে। আজ সিংহ বা যুদ্ধের ভয় নেই, কিন্তু মন ঠিক যেমনটি 1000 বছর আগে করেছিল ঠিক তেমনই প্রতিক্রিয়া দেখায়। একটি ছোট উপস্থাপনা। মন তাৎক্ষণিকভাবে একটি ছবি তৈরি করে, তুমি মঞ্চে যাবে, সবাই হাসবে, তোমাকে নিয়ে মজা করা হবে, তুমি কাউকে প্রস্তাব দেবে, মন বলবে কি দরকার, তুমি 100% প্রত্যাখ্যান পাবে। এই ভয়টা একটা তৈরির যন্ত্রের মতো। আর মজার ব্যাপার হল, মন কখনোই ইতিবাচক কল্পনাশক্তির ব্যাপক উৎপাদন করে না। এটি সর্বদা নেতিবাচক কল্পনাশক্তির উৎপাদন বৃদ্ধি করে। যুক্তি হল মনের আদিম লক্ষ্য আপনাকে বাঁচিয়ে রাখা, বৃদ্ধি করা নয়। কিন্তু সমস্যাটি এখান থেকেই শুরু হয়। কারণ যখন মন অতিরিক্ত ছুটতে শুরু করে, তখন ভয়ের মায়া এতটাই প্রবল হয়ে ওঠে যে আমরা ঝুঁকি নেওয়া বন্ধ করে দেই। আমরা সুযোগ হাতছাড়া করি, সুযোগগুলি হারিয়ে যায় এবং তারপর বছর বছর পরে সেই অনুশোচনা আমাদের গ্রাস করে। একটি ছেলের কল্পনা করুন, তার স্বপ্ন একটি ব্যবসা শুরু করা। ধারণাটি প্রস্তুত, এমনকি তার কিছু সঞ্চয়ও আছে। কিন্তু যে মুহূর্তে সে পদক্ষেপ নিতে চলেছে, মনের কারখানাটি কাজ শুরু করে। যদি সে ব্যর্থ হয়, তাহলে মানুষ হাসবে, টাকা হারিয়ে যাবে, তার পরিবার কি ভাববে? এই ভয় এত শক্তিশালী দৃশ্য তৈরি করে যে ছেলেটি সিদ্ধান্ত নিতে পারে না। ফলস্বরূপ সে একটি নিরাপদ চাকরির জন্য স্থির হয় এবং প্রতিদিন নিজেকে সান্ত্বনা দেয়,
আমি অন্তত নিরাপদ, সে বলে, কিন্তু গভীরভাবে সে জানে যে সে নিজেকে একটি মাঝারি জীবনের জন্য নিন্দা করছে। মনের এই কৌশলটি বুঝুন। এটি আপনাকে নিরাপদ রাখে, কিন্তু এই নিরাপত্তা আসলে একটি অদৃশ্য কারাগার। তুমি মনে করো তুমি নিরাপদ, কিন্তু সত্য হল তুমি নিজের হাতেই উন্নতির দরজা বন্ধ করে দিয়েছ। তাই যদি তুমি সত্যি এগিয়ে যেতে চাও, তাহলে তোমাকে এই মনের কারখানাকে চ্যালেঞ্জ করতে হবে। যখনই তুমি নেতিবাচক ভয়ের দৃশ্যের মুখোমুখি হও, তখন সচেতনভাবে নিজেকে জিজ্ঞাসা করো, সবচেয়ে খারাপ পরিস্থিতি কি আসলেই এত খারাপ? আর যদি আমি ব্যর্থ হই, তাহলে কি আমি আবার উঠে দাঁড়াতে পারব না? 90% ক্ষেত্রেই উত্তর হবে, কিছুই ঘটবে না। মনে রেখো, ভয় কখনোই বাস্তবতার চেয়ে বড় নয়। ভয় কেবল কল্পনা, কিন্তু কল্পনা এতটাই শক্তিশালী যে এটি তোমাকে বাস্তবতার চেয়েও বেশি অসহায় বোধ করায়। তাই পরের বার যখন তোমার মন গর্জন করতে শুরু করবে, নিরাপদ থাকো, সুরক্ষিত থাকো। মনে রেখো যে এটি গর্জন নয়, বরং একটি প্রশান্তিদায়ক ওষুধের কাজ হল তোমাকে ঘুম পাড়িয়ে দেওয়া। যদি তুমি জাগতে চাও, তাহলে তোমাকে ভয়ের কারখানা বন্ধ করে দিতে হবে। 4র্থ অধ্যায়, ডোপামিন ফাঁদ। কল্পনা করুন আপনি আপনার মোবাইল ফোন হাতে নিয়ে বসে আছেন। আপনি মাত্র 1 মিনিটের জন্য ইনস্টাগ্রাম খুলেছেন, আর 2 ঘন্টা কেটে গেছে। রিল, নোটিফিকেশন, মেসেজ, এইসব জিনিস আপনার মনকে আচ্ছন্ন করে রেখেছে। সোশ্যাল মিডিয়া, গেমস, জাঙ্ক ফুড, সবই ডোপামিন ট্রিগার। আর হ্যাঁ, এগুলো কেবল টাইম পাস নয়, এগুলো আমাদের মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বদলে দেয়। আমাদের মস্তিষ্ক দীর্ঘমেয়াদী সুখের চেয়ে তাৎক্ষণিক আনন্দকে মূল্য দেয়। অর্থাৎ আমরা কেবল এমন জিনিস পছন্দ করি যা আমাদের তাৎক্ষণিক সুখ এনে দেয়। রিল দেখা, পিৎজা খাওয়া অথবা খেলা জেতা যাই হোক না কেন, মন আমাদের ভাবতে প্ররোচিত করে, আরও একটি রিল, আরেকটি কামড়। আর যতবার আমরা এই কৌশলে পড়ি, আমাদের আত্মনিয়ন্ত্রণ আরও কিছুটা দুর্বল হয়ে পড়ে। এই কারণেই শৃঙ্খলা এত কঠিন। এখন কল্পনা করুন, আপনি পড়াশোনা করছেন, আপনি ব্যায়াম করছেন বা কোনো দক্ষতা শিখছেন, এবং যতবার আপনার মনোযোগ ঘুরে বেড়ায়, ডোপামিন স্পাইক করে। আপনার মস্তিষ্ক বলে, এটা বিরক্তিকর, আসুন কিছু তাৎক্ষণিক আনন্দ পাই। এবং ঠিক এভাবেই ঘণ্টার পর ঘণ্টা উৎপাদনশীল কাজের অদৃশ্য হয়ে যায়। এই ফাঁদ এত সূক্ষ্ম যে আমরা তা বুঝতেও পারি না। কিন্তু এটা শুধু মোবাইল ফোন বা জাঙ্ক ফুডের ব্যাপার নয়। আমাদের মন সর্বত্র ডোপামিনের পেছনে ছুটছে, কেনাকাটা, নোটিফিকেশন, মিমস, ইউটিউব, এমনকি ছোট ছোট জিনিসও, এবং এটি একটি অভ্যাসে পরিণত হয়। কল্পনা করুন একদিন আপনি আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করছেন, কিন্তু আপনার মস্তিষ্ক এমন অভ্যাস তৈরি করেছে যে তাৎক্ষণিক তৃপ্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন সংগ্রাম অনিবার্য। এখন সমাধান সম্পর্কে কথা বলা যাক। প্রথম ধাপ হল সচেতনতা। যখন আপনি নিজেকে বলতে দেখেন, আমি কেবল একটি রিল দেখব, থামুন। লক্ষ্য করুন কেন এই লোভ জাগছে এবং আপনার মন কিভাবে এটি নিয়ন্ত্রণ করছে। সচেতনতা হল ডোপামিনের ফাঁদ থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হল পরিবেশের উপর নিয়ন্ত্রণ। যদি আপনার প্রলোভন থাকে, তাহলে এটি সহজেই আপনার মস্তিষ্ককে আটকে ফেলবে। আপনার ফোন দূরে রাখুন। সোশ্যাল মিডিয়া অ্যাপ সীমিত করুন। জাঙ্ক ফুডকে ঘর থেকে দূরে রাখুন। এটি একটি সহজ পদ্ধতি নয়, তবে এটি সত্যিই কাজ করে। তৃতীয় ধাপ হল কাঠামোগত বিরতি। 50 মিনিট পূর্ণ মনোযোগ, তারপরে 10 মিনিটের ইচ্ছাকৃত বিরতি। তবে বিরতির সময়ও বিভ্রান্তি এড়াতে ভুলবেন না। আপনার ফোন স্পর্শ করবেন না, রিল দিয়ে স্ক্রোল করবেন না। এই ছোট্ট শৃঙ্খলা ধীরে ধীরে আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দেয় যে আনন্দের জন্য সব সময় তাৎক্ষণিক ডোপামিনের প্রয়োজন হয় না। চতুর্থ ধাপ হল নিজেকে ভিন্নভাবে পুরস্কৃত করা। যখন আপনার মস্তিষ্ক ডোপামিনের দাবি করে, তখন এটিকে একটি উৎপাদনশীল পুরস্কার দিন। ধ্যান, একটি ছোট হাঁটা, সঙ্গীত, অথবা একটি সৃজনশীল কার্যকলাপ, উপভোগ্য কিন্তু ধ্বংসাত্মক নয় এমন যে কোনো কিছু। এটি ধীরে ধীরে মস্তিষ্কের আকাঙ্ক্ষাকে পরিবর্তন করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধারাবাহিকতা। যদি আপনি একদিন প্রতিরোধ করেন এবং পরের দিন প্রতিরোধ না করেন, তাহলে ফাঁদটি আবার আপনাকে ধরে ফেলবে।
ডোপামিন ফাঁদ দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে ওঠে। আপনাকে প্রতিদিন সচেতন প্রচেষ্টা করতে হবে। পঞ্চম অধ্যায়ে আমরা নিজেদের গল্প বলি। আমাদের সকলের মনে একজন কথক আছে যে আমাদের জীবনের প্রতিটি ঘটনাকে একটি গল্পে পরিণত করে। কল্পনা করুন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মন আপনাকে বলছে, আমি আজ কিছুই করতে পারব না, আমি গতবারও ব্যর্থ হয়েছিলাম, অথবা আমি সফল হতে পারব না, আমার ভাগ্য খারাপ। এই অভ্যন্তরীণ কণ্ঠস্বর আমাদের পরিচয়ের ভ্রম দেয়। এই ভ্রম বিপজ্জনক, কারণ এটি আমাদের কমফোর্ট জোনে থাকতে বলে। এখন মনোযোগ দিন। মন বলে না যে আমরা অলস বা দুর্বল, এটি কেবল বলে যে পরিবর্তন অস্বস্তিকর। অতএব এটি বারবার আমাদের বোঝায় যে আমরা ভুক্তভোগী। এই কারণেই অনেকে ভাবেন, আমি চেষ্টা করব, কিন্তু আমি সফল নাও হতে পারি। এই সুসৃষ্ট গল্পগুলি আমাদের পিছিয়ে রাখে। কল্পনা করুন যদি আপনি 10 বছরের শিশু হতেন এবং আপনার বাবা মা আপনাকে বলতেন যে আপনি কিছু করতে পারবেন না। ধীরে ধীরে আপনি একই জিনিস ভাবতে শুরু করবেন। আপনার মন এটি আপনার স্মৃতিতে রেকর্ড করে। এটি সেই গল্প যা আপনি নিজেই বলেন, এবং এই গল্পটি এতটাই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যে আপনি নিজেই এটি ভাবতে শুরু করেন। হ্যাঁ, আমি সত্যিই তাই। কিন্তু সত্য হল, এই সমস্ত গল্প কেবল গল্প। সত্য হল, আপনিই তাদের লেখক। আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোন গল্প সত্য এবং কোনটি মিথ্যা। উদাহরণস্বরূপ, কল্পনা করুন আপনার মন সিদ্ধান্ত নিয়েছে যে আপনি একজন অন্তর্মুখী এবং কখনও সামাজিক আস্থা অর্জন করতে পারবেন না। এটি কেবল একটি গল্প, প্রমাণ নয়, তবে আপনার মন এতটাই বাস্তব করে তুলেছেন যে আপনি নিজেই এটিকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করেছেন। এখন সবচেয়ে আকর্ষণীয় অংশ হল যে আপনি যদি এই গল্পগুলিকে চিনতে পারেন, তাহলে আপনি সেগুলি আবারও লিখতে পারেন। এর অর্থ হল আপনি নিজেকে বলবেন না, আমি একজন ব্যর্থ, বরং আমি শিখছি। ভুলগুলি আমার বিকাশের অংশ। এটি হল মানসিকতার পরিবর্তন। আরেকটি বিষয় হল মন সর্বদা প্যাটার্ন খোঁজে। যদি আপনি মনে করেন আমি সর্বদা সমস্যার মুখোমুখি হই, তাহলে এটি একটি উপলব্ধিতে পরিণত হবে। মন একই গল্প বারবার পুনরাবৃত্তি করবে। এই কারণেই ইতিবাচক গল্প তৈরি করা গুরুত্বপূর্ণ। নিজেকে এই গল্পটি বলুন, আমি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি, আমি সক্ষম, আমি বড় হতে পারি। এবং ধীরে ধীরে এই গল্পগুলি আপনার বাস্তবতা হয়ে ওঠে। এখন মনোযোগ দিন, এই প্রক্রিয়াটি সহজ নয়। আপনার মন ক্রমাগত লড়াই করবে। এটি বলবে যে এই পরিবর্তনটি অস্বস্তিকর। নিরাপদ গল্পে ফিরে যান। এই কারণেই আত্মসচেতনতা বিকাশ করা গুরুত্বপূর্ণ। যখন আপনি লক্ষ্য করেন যে এই নেতিবাচক গল্পটি আপনার মনে আসছে, তখন আপনি সচেতনভাবে এটিকে চ্যালেঞ্জ করতে পারেন। কল্পনা করুন যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন, আমি বুদ্ধিমান, আমি মনোযোগী, আমি সক্ষম। কয়েক মাসের মধ্যেই তুমি দেখতে পাবে তোমার মানসিকতার পরিবর্তন। এটাই তোমার গল্প পুনর্লিখনের শক্তি। তাই চূড়ান্ত শিক্ষা হল, আমাদের অভ্যন্তরীণ বর্ণনাকারীর গল্প সবসময় সত্য হয় না। আমরা যে গল্পগুলো নিজেদের বলি তা আমাদের বাস্তবতা হয়ে ওঠে। তাই পরের বার যখন তোমার মন বলবে যে তুমি পারবে না, তখন বুঝতে হবে যে এটি কেবল একটি গল্প। এটিকে উপেক্ষা করো এবং তোমার নিজস্ব নতুন গল্প লিখো। এমন একটি গল্প যা তোমাকে ক্ষমতায়িত করে, যা তোমাকে পদক্ষেপ নিতে বাধ্য করে। অধ্যায় ষষ্ঠ, নিখুঁততাবাদ মিথ্যা। দেখো, সহজভাবে বলতে চাই, নিখুঁততাবাদ কেবল একটি অজুহাত। তোমার মন তোমাকে বোঝায় যে সঠিক সময় আসবে। যখন নিখুঁত পরিস্থিতি আসবে, আমি শুরু করব। আর এর মধ্যে কি ঘটে? তুমি একই কাজ করতে থাকো। অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। আর বছর কেটে যায়। স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, কোন বাস্তবায়নই হয় না। এটা হলো পরিপূর্ণতা নামক এক অচেতন ফাঁদ। কল্পনা করো তোমার একটা ধারণা আছে, তোমার একটা পরিকল্পনা আছে, নতুন কিছু তৈরি করার সুযোগ আছে। কিন্তু তোমার মন বলে, আরেকটু অপেক্ষা করো। তুমি এখনো প্রস্তুত নও, আর তুমি অপেক্ষা করার সময় ভয় নীরবে হাসে। হ্যাঁ, একই ভয় তুমি অনুভবও করো না। এই ভয় তোমাকে অদৃশ্য পরিবর্তনের সাথে আবদ্ধ করে, আর তুমি নিজেকে ন্যায্যতা প্রমাণ করো।
আমি বুদ্ধিমান আমার মনে হয়। সত্যি না, তুমি শুধু ভয় থেকে লুকিয়ে আছো। আর সেই কারণেই যাদেরকে আমরা প্রাকৃতিক প্রতিভা বলে মনে করি তাদের রহস্য এই নয় যে তারা কিছু অতিরিক্ত প্রতিভা দিয়ে আশীর্বাদ প্রাপ্ত। তাদের আসল শক্তি নিহিত আছে তাদের পারফেকশনিজম উপেক্ষা করতে শেখার মধ্যে। তারা অসম্পূর্ণ পরিস্থিতিতে পদক্ষেপ নিতে শুরু করে। তারা নিখুঁত সরঞ্জাম, নিখুঁত সময়, নিখুঁত মেজাজের জন্য অপেক্ষা করেনি। তারা কেবল কাজ করেছে। এখন একটি ছোট উদাহরণ দেই। ধরো তোমার একটা প্রকল্প আছে। তুমি ভাবছ এখনই না, প্রথমে আমি গবেষণা শেষ করব, তারপর শুরু করব। আর ভাবুন তো, গবেষণা কখনোই সম্পন্ন হয় না। কারণ যখন আপনি একটি পরিপূর্ণতাবাদী মানসিকতার মধ্যে থাকেন, তখন প্রতিটি বিবরণী একটি অসীম চক্রে আটকে যায়। কিন্তু যারা কর্মমুখী তারা কেবল শুরু করে। অর্ধপরিকল্পনা, অর্ধজ্ঞান কোন ব্যাপার না। শুরু করুন, পুনরাবৃত্তি করুন, শিখুন, সামঞ্জস্য করুন। এটিই আসল অগ্রগতি। পরিপূর্ণতাবাদ কেবল জিনিসগুলিকে বিলম্বিত করে না, এটি আপনার আত্মবিশ্বাসকেও চূর্ণ করে দেয়। যখন আপনি অপেক্ষা করেন এবং অন্য কেউ অসম্পূর্ণভাবে পদক্ষেপ নেয়, তখন তারা এগিয়ে যায়। আপনি মনে করেন আমি যদি আগে শুরু করতাম, অনুশোচনাই এটি তৈরি করে। সুতরাং যারা শীর্ষে পৌঁছায় তারা ভুলকে ভয় পায় না, তারা পদক্ষেপকে ভয় পায় না। এখন প্রশ্ন হল, আপনি কিভাবে পরিপূর্ণতাবাদ ভাঙবেন? প্রথম পদক্ষেপ হল আত্মসচেতনতা। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি প্রস্তুত না বলে অপেক্ষা করছি, নাকি আমি কেবল একটি নিখুঁত পরিস্থিতির জন্য অজুহাত দিচ্ছি? দ্বিতীয় ধাপ, ক্ষুদ্র পদক্ষেপ। ছোট কিছু করুন। অসম্পূর্ণতা ঠিক আছে, কেবল পদক্ষেপ নিন। তৃতীয় ধাপ, প্রতিক্রিয়া লুপ। কর্মের পরে প্রতিফলিত করুন, উন্নতি করুন এবং তারপরে পরবর্তী পদক্ষেপ নিন। মনে রাখবেন, পরিপূর্ণতাবাদের উদ্দেশ্য হল আপনাকে নিরাপদ বোধ করা। কিন্তু নিরাপদ থাকা কখনই উন্নতির দিকে পরিচালিত করে না। স্বপ্ন, সাফল্য এবং আত্মমূল্য সবকিছুই কর্মের মধ্যে লুকিয়ে থাকে, পরিপূর্ণতা নয়। এবং যারা অপেক্ষা করে তারা কেবল পর্যবেক্ষক থাকে। তাই সিদ্ধান্ত আপনার। হয় আপনি সর্বদা নিখুঁত অবস্থার জন্য অপেক্ষা করবেন এবং অনুশোচনা নিয়ে বেঁচে থাকবেন, অথবা আপনি অসম্পূর্ণভাবে পদক্ষেপ নিতে শুরু করবেন এবং ধীরে ধীরে আপনি যা চান তা অর্জন করবেন। পরিপূর্ণতাবাদ একটি মিথ্যা, এবং মিথ্যা কেবল কর্মের মাধ্যমেই পূরণ হয়। সপ্তম অধ্যায়, সামাজিক আয়না। কল্পনা করুন আপনি নিজেকে আয়নায় দেখছেন। কিন্তু এই আয়না কেবল কোনো সাধারণ আয়না নয়, এটি একটি সামাজিক আয়না। অর্থ, এটি কেবল আপনার মুখ দেখায় না, এটি আপনার পরিচয় বিকৃত করে। হ্যাঁ, আমি জানি আপনি ভাবছেন সে কি সম্পর্কে কথা বলছে, কিন্তু মনোযোগ সহকারে শুনুন। এটি আপনাকে নকল করে তোলে। আমরা যখন অন্যদের চোখ দিয়ে নিজেকে দেখতে শুরু করি তখন আমরা আমাদের নিজস্ব মনের সবচেয়ে বড় শিকার হয়ে উঠি। মানুষ কি ভাববে, এই প্রশ্নটি তোমার মনে গেঁথে যায়, এবং এই দৃঢ়তা তোমাকে একটা ভুয়া পরিচয় গ্রহণ করতে বাধ্য করে। তুমি মনে করো যে যদি মানুষ তোমাকে এভাবে পছন্দ করে, তাহলে তুমি ভালো থাকবে। কিন্তু বাস্তবে তুমি নিজেকে হারিয়ে ফেলছ। মনোবিজ্ঞানে একে বলা হয় সামাজিক তুলনা। যখন তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করো, তখন তোমার মস্তিষ্ক পুরস্কার এবং শাস্তির খেলা খেলে। মানুষ যদি তোমাকে অনুমোদন করে তাহলে ডোপামিন সাময়িকভাবে তোমাকে আনন্দ দেয়। আর যখন মানুষ তোমাকে উপেক্ষা করে বা বিচার করে তখন একই ডোপামিন তোমাকে কষ্ট দেয়। এর মানে হল তোমার নিজের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি অতিরঞ্জিত হয়ে ওঠে এবং অবচেতন ভয় এবং অনুমোদনের আসক্তি তৈরি হয়। কল্পনা করো তুমি স্কুলে বা কর্মক্ষেত্রে আছো এবং মানুষ কি ভাববে সেই একই ভয় তোমাকে তোমার পছন্দ পরিবর্তন করতে বাধ্য করে। তুমি মনে করো যে তোমার আসল সত্তা বজায় রাখা ঝুঁকিপূর্ণ। এটি সামাজিক আয়নার কাজ, নিয়ন্ত্রণ করা। এটি নির্দেশ করে কিভাবে আচরণ করতে হবে, কি পড়তে হবে, কিভাবে কথা বলতে হবে তা কেবল বাহ্যিক নয়, এটি অভ্যন্তরীণও। তোমার মস্তিষ্ক বারবার তোমাকে মনে করিয়ে দেয় যে নিরাপত্তা মানে অন্যদের কাছ থেকে অনুমোদন। কিন্তু বুঝতে হবে যে এই আয়না ভাঙা সম্ভব। জ্ঞানীয় মনোবিজ্ঞানে একে বলা হয় জ্ঞানীয় পুনর্গঠন। এর অর্থ হল
আপনাকে শনাক্ত করতে হবে কোন চিন্তাভাবনাগুলি আপনাকে একটি নকল পরিচয়ের দিকে নিয়ে যাচ্ছে। যখনই মানুষ কি ভাববে এই চিন্তা আপনার মনে আসে, তখনই এটিকে চ্যালেঞ্জ করুন। এটি কি সত্যিই প্রয়োজনীয়? আমার মূল্য কি মানুষের মতামত দ্বারা নির্ধারিত হয়? ধীরে ধীরে আপনার মন পুনর্বিন্যস্ত হতে শুরু করে। আরেকটি বিষয় হল আবেগগত বুদ্ধিমত্তা। যখন আপনি আপনার আবেগগুলি বুঝতে পারেন এবং বুঝতে পারেন কেন ভয়, নিরাপত্তাহীনতা বা উদ্বেগ তৈরি হয়, তখন আপনি আপনার কর্মের উপর নিয়ন্ত্রণ অর্জন করেন। আপনি সচেতনভাবে বেছে নিতে পারেন যে আপনি আসল থাকবেন নাকি নকল। সামাজিক আয়না কেবল একটি মায়া, একটি মনস্তাত্ত্বিক ফাঁদ। তাই পরের বার যখন আপনি নিজেকে অন্যদের চোখে দেখবেন, তখন থামুন। নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি আমি, নাকি আমি মানুষ যা চায় তাই হয়ে উঠছি? এই আত্মসচেতনতা আপনাকে স্বাধীনতা দেয়। এবং মনে রাখবেন, যারা নিজেকে সামাজিক আয়নার বাইরে রাখে তারাই সত্যিকার অর্থে আত্মবিশ্বাসী, চৌম্বকীয় এবং মানসিকভাবে শক্তিশালী। এটিই সামাজিক আয়নার সত্য। মনোবিজ্ঞানের মধ্যে যুদ্ধ, উপলব্ধি এবং বাস্তবতার মধ্যে যুদ্ধ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজের জন্য লড়াই। মন্ত্র ভাঙার অধ্যায়। অবশেষে প্রশ্ন হল, আমরা কি এই মনের কৌশলগুলি থেকে মুক্তি পেতে পারি? উত্তর হল হ্যাঁ। দেখো ভাই, প্রথমে বুঝতে হবে যে আমাদের মন একটা ধ্রুবক মায়াযন্ত্র। এটি বারবার আপনাকে প্রতারিত করে, আপনার আরামের অঞ্চলে থাকতে বাধ্য করে এবং আপনার বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। অ্যালির রেইস এটিকে সচেতনতা বলে। অর্থাৎ যখন আপনি বুঝতে পারবেন যে আপনার মন আপনার সাথে কৌশল খেলছে, তখনই আপনি আসল সিদ্ধান্ত নিতে পারবেন। এখন বুঝতে হবে যে মন সর্বদা কৌশল খেলবে। এটি আপনাকে বোঝাবে যে এখনো সময় হয়নি, আরও কিছুক্ষণ অপেক্ষা করুন, সাকান। আপনি যথেষ্ট সক্ষম নন। আর ভাই, এই মায়াগুলি আপনাকে পিছনে রাখে আপনার নিজের বিকাশের পথে। সচেতনতা হল প্রথম অস্ত্র যা আপনাকে এই মায়া থেকে বের করে আনে। যখন তুমি সত্যিকার অর্থে বুঝতে পারবে যে এই সব কিছুই কেবল মনের খেলা, তখনই তুমি প্রকৃত স্বাধীনতা পাবে। আসুন এটিকে আরও বাস্তবিকভাবে বুঝতে পারি। মাইন্ডফুলনেস মানে বিচার না করে তোমার বর্তমান বাস্তবতা পর্যবেক্ষণ করা। যখন তুমি তোমার চিন্তাভাবনা এবং আচরণ সাবধানে পর্যবেক্ষণ করবে, তখনই তুমি বুঝতে পারবে কখন এবং কিভাবে তোমার মন তোমাকে চালিত করছে। একটি সহজ উদাহরণ, যদি তুমি ভাবছ আমি কখনোই সফল হতে পারব না, কেবল তোমার মনকে পর্যবেক্ষণ করো। বুঝো যে এই চিন্তা স্বয়ংক্রিয়। এটা সত্য নয়। এটি প্রথম পদক্ষেপ। মায়াকে স্বীকৃতি দেওয়া। আত্মপ্রতিফলনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন 10 থেকে 15 মিনিট সময় নিন এবং নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি করেছি যা আমার বৃদ্ধিকে সমর্থন করেছে? এবং আমি আমার আরামের অঞ্চলে কোথায় আটকে গিয়েছিলাম? যখন তুমি সৎভাবে নিজেকে প্রশ্ন করবে, তখনই তুমি তোমার খারাপ ধরনগুলি দেখতে পাবে এবং সেগুলি ভাঙার উপায় খুঁজে পাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কার্যকর পদক্ষেপ গ্রহণ করো। যদি তুমি পদক্ষেপ না নাও, তাহলে সচেতনতা এবং প্রতিফলন অর্থহীন। ছোট পদক্ষেপ দিয়ে শুরু করো। যদি তোমার মন বলে যে তুমি এখনই এটি করতে পারবে না, তাহলে পাল্টা পদক্ষেপ নাও। 5 মিনিটের জন্য ফোকাস ব্যায়াম করা বা ছোট কাজ সম্পন্ন করার মতো। ছোট ছোট পদক্ষেপের জাদু হল আপনার অবচেতন মন ধীরে ধীরে আপনাকে বোঝায় যে আপনি সক্ষম। মনে রাখবেন, এই যাত্রা সহজ নয়। মনের কৌশল বারবার ফিরে আসবে। কখনো কখনো মনে হবে যেন আপনার সমস্ত প্রচেষ্টা বৃথা গেছে। কিন্তু এটি আপনার শৃঙ্খলা এবং অধ্যবসায়ের পরীক্ষা। আপনি যখন ধারাবাহিকভাবে নিজেকে বিভ্রম চিনতে এবং পদক্ষেপ নিতে প্রশিক্ষণ দেবেন, তখনই আপনি প্রকৃত শক্তি খুঁজে পাবেন। তাই শেষ পর্যন্ত প্রশ্ন হল, কেন আমাদের মন আমাদের উপর এই কৌশলটি খেলল? এলিয়াস রেইস বলেন যে এটি কেবল আপনার দোষ ছিল না, এবং এর অর্থ এই নয় যে আপনি দুর্বল। মন সকলের উপর কৌশল চালায়, আপনি যতই বুদ্ধিমান হন না কেন। এবং এটিই সবচেয়ে বড় সত্য। যতক্ষণ না আপনি আপনার মনের এই বিভ্রমগুলি বুঝতে পারছেন, ততক্ষণ আপনার মনে হবে যে সবকিছু আপনার হাত থেকে সরে যাচ্ছে। কিন্তু এখন যখন আপনি এই সারাংশটি শুনেছেন এবং এই কৌশলগুলি চিনতে পেরেছেন,
তখন আপনার কাছে সবচেয়ে বড় অস্ত্র হল সচেতনতা। সচেতনতা মানে আপনি জানেন যে আপনার মন কখনো মিথ্যা বলে, কখনো প্রলোভন দেখায় এবং কখনো কখনো আপনাকে ভয় দেখায়। যখন এই জিনিসগুলি স্পষ্ট হয়ে ওঠে তখনই আপনি বাস্তব সিদ্ধান্ত নিতে পারেন। এখন তুমি শুধু প্রতিক্রিয়া জানাচ্ছ না, এখন তুমি সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারো কোনটা সত্য আর কোনটা ভ্রম। আর সবচেয়ে মজার ব্যাপার হল, এলিয়াস রেইস যে কৌশলগুলো বর্ণনা করেছেন সেগুলো কেবল তত্ত্ব নয়। মননশীলতা, আত্মপ্রতিফলন এবং ছোট কার্যকর পদক্ষেপগুলো তোমার মনকে প্রশিক্ষিত করার সব উপায়। এর মানে এই নয় যে তুমি আর কখনো ভুল করবে না, তবে এটা নিশ্চিত করে যে পরের বার যখন তোমার মন তোমাকে প্রতারণা করার চেষ্টা করবে, তুমি সহজেই তা ধরতে পারবে। কল্পনা করো, যদি তোমার মন তোমাকে কারসাজি করার চেষ্টা করে এবং তুমি তা চিনতে পারো, তাহলে কৌশলের খেলা শেষ। তুমি এখন বশ। আর হ্যাঁ, মনে রেখো যে মাঝে মাঝে মন কৌশল করে। এটি তোমাকে পরীক্ষা করে, ধাক্কা দেয় এবং তোমার আরাম অঞ্চল থেকে বেরিয়ে আসতে বাধ্য করে। তাই শেষ পর্যন্ত বার্তাটি সহজ, মন কৌশল খেলবে। জীবনের চ্যালেঞ্জগুলি আসবে, কিন্তু সচেতনতা এবং সঠিক কৌশলগুলি আপনাকে অপ্রতিরোধ্য করে তুলবে। শুধু একটি জিনিস মনে রাখবেন, নিজেকে বোকা বানাবেন না। চিনুন, মুখোমুখি হন এবং নিয়ন্ত্রণ করুন। তবেই আপনার জীবন স্পষ্টতা, আত্মবিশ্বাস অর্জন করবে এবং সবকিছু পরিচালনাযোগ্য বলে মনে হবে। তাই যদি আপনি সত্যিই আপনার মনকে আপনার ওয়াই হয়ে উঠতে প্রস্তুত থাকেন এবং কেউ আপনাকে প্রতারিত করতে না পারে, তাহলে প্রতিদিন এই কৌশলগুলি অনুশীলন করুন। এগুলি নিজের উপর প্রয়োগ করুন এবং ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনি লক্ষ্য করবেন যে আপনার মন কৌশল খেলা বন্ধ করে দিয়েছে এবং অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। এটি আপনার মনের চূড়ান্ত বাস্তবতা।